হাই, মাই নেম ইজ শুভদীপ কয়াল। আই এম এ বায়োলজি টিচার। আমার বাড়ি ডায়মন্ড হারবার। আমার ইউটিউব চ্যানেল লার্নিং, এই চ্যানেলে আইসিএসসি ক্লাস 6-এর একটা নতুন চ্যাপ্টার আমি স্টার্ট করব। চ্যাপ্টারের নাম হলো দ্য ফ্লাওয়ার। ফ্লাওয়ারের যদি আমরা ডেফিনেশন দেখে নিই, ফ্লাওয়ার ইজ এ স্পেশালাইজড শুট ইন হুইচ দ্য লিভস আর মডিফাইড ইনটু ফ্লোরাল স্ট্রাকচার। এর মানে হলো কোনো একটা গাছের যে জায়গা থেকে লিফ ফরমেশন হওয়ার কথা ছিল সেই জায়গাটা মডিফাই হয়ে ফুল ফুটেছে, মানে ফুলের যে পার্টস অফ এ ফ্লাওয়ার সেগুলো ডেভেলপড হয়েছে। তো সেই কারণেই আমরা লিখেছি ফ্লাওয়ার ইজ এ স্পেশালাইজ শুট। এটা নর্মাল শুট নয় কিন্তু, ইন হুইচ দ্য লিভস আর মডিফাইড ইনটু ফ্লোরাল স্ট্রাকচার। তাহলে ফ্লোরাল স্ট্রাকচারগুলো একসঙ্গে আমরা কি বলি? ফ্লাওয়ার বলি। যদি আমরা ওভারঅল একটা ডায়াগ্রাম দেখে নিই, একটা ফ্লাওয়ারে কি কি আমরা দেখতে পাই? সেপাল, পেটালস, তাই তো, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, এই পার্টসগুলো আমরা দেখতে পাই। তাহলে এই ডায়াগ্রামে আমরা যদি দেখি, সব থেকে বাইরে থাকে সেপাল। সেপাল হচ্ছে গ্রিন কালারের হয়। এই সেপাল বাকি যে পার্টস আছে, যেটা আমি বললাম পেটালস, অ্যান্ড্রোসিয়াম মানে হচ্ছে আমাদের স্টেমেন, গাইনোসিয়াম মানে হচ্ছে পিস্টিল, এই যে পার্টগুলোকে বার্ড কন্ডিশনে প্রোটেকশন দেয়। তারপরে যেটা আছে সেটা হলো আমাদের পেটাল। পেটাল হচ্ছে কালারফুল, এরা ইনসেক্টকে অ্যাট্রাক্ট করে ফর পলিনেশন, তবেই তো রিপ্রোডাকশনটা হবে। তাহলে পেটালস হচ্ছে সেকেন্ড। তাহলে এটা হলো কালারফুল। সব থেকে বাইরে আছে সেপাল, তারপরে আছে পেটাল। পেটালসের পরে কি আছে? স্টেমেন। স্টেমেনকে একসাথে আমরা বলি অ্যান্ড্রোসিয়াম। এই যে স্টেমেন, এর আবার দুটো পার্ট, একটা হলো অ্যান্থার আর একটা হলো ফিলামেন্ট। তাহলে এই যে স্টেমেন্স আর কালেকটিভলি নোন অ্যাজ অ্যান্ড্রোসিয়াম। তারপরে যদি আমরা দেখে নিই, সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। কি আছে? এটা স্টিগমা, এটা স্টাইল, আর এটা হচ্ছে আমাদের ওভারি। স্টিগমা, স্টাইল, ওভারিকে একসঙ্গে কি বলা হয়? গাইনোসিয়াম। এবার এই যে আমাদের ওভারি আছে, ওভারির ভিতরে কে থাকে? ওভিউল। এবারে গাইনোসিয়ামকে আমরা অনেক সময় পিস্টিলও বলি। এবারে এই একটা যদি সিঙ্গেল ইউনিট হয়, তখন তার নাম হয়ে যায় আমাদের কার্পেল। অনেকগুলো কার্পেলকে একসাথে আমরা বলি পিস্টিল অর গাইনোসিয়াম। তাহলে এই যে টোটাল 4টে হোল আমরা দেখলাম, সেটা আমি এখানে লিখে দিয়েছি। সেপালস আর কালেকটিভলি নোন অ্যাজ ক্যালিক্স। তাহলে একটা তো সেপাল নয়, অনেকগুলো সেপাল আছে। অনেকগুলো সেপালকে একসাথে কি বলা হয়? ক্যালিক্স। এবার হচ্ছে পেটালস। পেটালস আর কালেকটিভলি নোন অ্যাজ করলা। তাহলে অনেকগুলো পেটালসকে একসাথে করলা বলা হয়। স্টেমেন্স আর কালেকটিভলি নোন অ্যাজ অ্যান্ড্রোসিয়াম। তাহলে অনেকগুলো স্টেমেনকে একসাথে অ্যান্ড্রোসিয়াম বলে। কার্পেলস আর কালেকটিভলি নোন অ্যাজ গাইনোসিয়াম। অনেকগুলো কার্পেলসকে একসাথে গাইনোসিয়ামও বলে, আবার পিস্টিলও বলা হয়। এই হলো আমাদের টোটাল 4টে হোল। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এই নামটা কিভাবে এসছে? সব থেকে বাইরে যেটাকে আমরা দেখি সেপাল, তার একসাথে কালেকটিভলি নোন অ্যাজ ক্যালিক্স। তাহলে ক্যালিক্সকে বলা হয় ফার্স্ট হোল। তার ভিতরের যে পার্ট তাকে বলা হচ্ছে সেকেন্ড হোল। তার ভিতরে যে পার্ট তাকে বলা হয় থার্ড হোল। একদম সেন্টারে যে লোকেটেড গাইনোসিয়াম, এটাকে বলা হচ্ছে ফোর্থ হোল। এর মধ্যে অ্যান্ড্রোসিয়ামকে বলা হচ্ছে আমাদের মেল রিপ্রোডাক্টিভ পার্ট, গাইনোসিয়ামকে বলা হয় ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। এদিকে ক্যালিক্স আর করোলা, এদেরকে বলা হয় অ্যাক্সেসরি হোল। তার কারণ এরা ডিরেক্ট কিন্তু রিপ্রোডাকশনে হেল্প করে না, কিন্তু রিপ্রোডাকশন করার জন্য ইনসেক্টকে অ্যাট্রাক্ট করে, পেটালসকে সাপোর্ট দেয়, অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়ামকে প্রোটেকশন দেয়। সেই কারণে আমাদের সেপালস আর পেটালসকে বলা হচ্ছে অ্যাক্সেসরি হোল। এবারে যদি কোনো একটা ফুলে এই 4টে সবগুলোই থাকে, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4টে হোল যদি থাকে, তখন সেটাকে বলা হবে কমপ্লিট ফ্লাওয়ার। যদি কোনো কারণে একটা মিসিং থাকে, তখন সেটাকে বলা হবে ইনকমপ্লিট ফ্লাওয়ার। এই যে ফ্লাওয়ার এত সুন্দর দেখতে, এই রিপ্রোডাকশনে হেল্প করে, তাই একে আমরা অনেক সময় বলি মরফোলজিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল অ্যান্ড এমব্রায়োলজিক্যাল মার্ভেলস। নয় মরফোলজিক্যাল মার্ভেলস, এত সুন্দর স্ট্রাকচার, তারপরে কি বলছি এমব্রায়োলজিক্যাল মার্ভেলস, মানে কি এই ফুলটা রিপ্রোডাকশনে হেল্প করছে। আর বলছে স্ট্রাকচারাল মার্ভেলসও আমরা বলি, তার কারণ ডিফারেন্ট ফ্লাওয়ারকে অনেক রকমের দেখতে হচ্ছে। প্রত্যেকটা ফ্লাওয়ার তো একই রকম দেখতে নয়, কিন্তু কি আমরা প্রত্যেকেই ফ্লাওয়ারকে পছন্দ করি। তো গাছ কিন্তু এই ফ্লাওয়ারটাকে ফর্ম করেছে শুধুমাত্র তার নিজের কাজের জন্য, রিপ্রোডাকশনের জন্য। তো এই স্লাইডে আমরা একটা ফ্লাওয়ার সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া করে নিলাম। নেক্সট স্লাইডে আমরা আরো ডিটেলসে দেখব। এই স্লাইডে আমরা দেখে নেব ক্যালিক্স অ্যান্ড করোলা। তাহলে ক্যালিক্স কাকে বলে? সেপালস আর কালেকটিভলি নোন অ্যাজ ক্যালিক্স। তাহলে আমরা যখন আগের স্লাইডে ফুলের ডায়াগ্রামটা দেখছিলাম ফ্লাওয়ারের, তাহলে সব থেকে যে ফার্স্ট হোল যেটা বাইরে থাকে তাকে কি বলা হয়েছিল? ক্যালিক্স। সেই ক্যালিক্স কি দিয়ে ফর্ম হচ্ছে? সেপালস আর কালেকটিভলি নোন অ্যাজ ক্যালিক্স। এই যে একটা ডায়াগ্রাম, এখানে টোটাল 5 সেপালস আর প্রেজেন্ট, 1 2 3 4 5।
এই 5টা সেপালসকে একসঙ্গে কি বলা হবে? ক্যালিক্স। এটাতেও আছে 1 2 3 4 5, কিন্তু দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এখানে সেপালস আর ফ্রি, সেপালস আর ফ্রি, তাহলে একটা আরেকটার সাথে আলাদা। কিন্তু এখানে কি হয়েছে? সেপালস আর ফিউজড। যদি সেপালস আর ফ্রি হয় তাহলে পলিসেপালাস, প্রত্যেকটা সেপালস একে আরেকজনের সাথে আলাদা। কিন্তু গ্যামোসেপালাস, গ্যামো মানে ফিউজড, এখানে সেপালস আর ফিউজড, তাহলে একটার সাথে আরেকটা লেগে আছে। এটা টু টাইপস। During bud condition, they close the inner parts of the flower to provide necessary protection to the growing part. তাহলে এ কি করছে? প্রোটেকশন দিচ্ছে ডিউরিং বাড কন্ডিশনে। এবার ক্যালিক্সের কালার নর্মালি কি হয়? গ্রিন কালারের হয়, তাহলে ক্যালিক্স আদার যে পার্টস গুলো আছে তাকে প্রোটেকশন দিচ্ছে। এবারে আমরা দেখব করলা। করলা হচ্ছে আমাদের কালারফুল পার্ট, এটা যেই কালারই হোক না কেন গ্রিন কালার হবে না, ঠিক আছে? তাহলে কি লিখছি? Petals are collectively known as corolla. These are usually colored but never green. এটা কখনোই গ্রিন কালারের হবে না। এই যে করলা, এটাও সেম ব্যাপার। এই যে পেটালস গুলো আছে এটা ফ্রি হতে পারে আবার ফিউজড হতে পারে। 1 2 3 4 5 এটা কি? ফ্রি। পলিপেটালাস, এখানে পেটালস আর ফিউজড। গ্যামোপেটালাস, তাহলে পেটালস এর কি কাজ? ইনসেক্টকে অ্যাট্রাক্ট করা ফর ক্রস পলিনেশন। এবারে ক্রস পলিনেশন কি সেটা আমরা পরের স্লাইডগুলো দেখে নেব। তাহলে এই যে ক্যালিক্স আর এই করলা, এদেরকে বলা হয় নন এসেনশিয়াল হোল, তার কারণ এরা রিপ্রোডাকশনে ডিরেক্ট কিন্তু হেল্প করছে না, এরা ইনসেক্টকে কি করছে? অ্যাট্রাক্ট করছে যাতে পলিনেশনটা হয়। তাহলে এইটা হলো আমাদের ক্যালিক্স, যেটা গ্রিন কালারের হয়। এটা হলো আমাদের করলা, যেটা কালারফুল কিন্তু গ্রিন কালারের হবে না। এবার অনেক সময় দেখেছি যে কোনো কোনো ফুলের ক্ষেত্রে ক্যালিক্স নেই, বা কোনো কোনো ফুলের ক্ষেত্রে পেটালস নেই, তখন তারা কিন্তু আর কমপ্লিট ফ্লাওয়ার হবে না, তারা হবে ইনকমপ্লিট ফ্লাওয়ার। তাহলে এইটা দেখে নাও, ক্যালিক্স আর করলা। নেক্সট স্লাইডে আমরা অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়ামটা ডিটেলসে দেখে নেব। আগের স্লাইডে আমরা দেখেছিলাম ক্যালিক্স এন্ড করলা। ক্যালিক্স ছিল ফার্স্ট হোল, করলা ছিল সেকেন্ড। এবারে আমরা দেখে নেব অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম হচ্ছে থার্ড হোল আর গাইনোসিয়াম হচ্ছে ফোর্থ। অ্যান্ড্রোসিয়ামকে বলা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট, গাইনোসিয়ামকে বলা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। যদি আমরা অ্যান্ড্রোসিয়ামটা দেখি, অ্যান্ড্রোসিয়াম কি দিয়ে ফর্ম করছে? সেটা হচ্ছে স্টেমেন। স্টেমেনে কি থাকে? একটা অ্যান্থার আর একটা ফিলামেন্ট। অ্যান্থার হচ্ছে বাইলোব, মানে এদিকে একটা লোব, তার অপোজিট সাইডে একটা লোব, বাইলোব অ্যান্থার আর একটা ফিলামেন্ট। যদি আমরা এটাকে আর একটু ডিটেলসে দেখি, এটা যদি ওপর থেকে এইবার কেটে নেওয়া হয় তাহলে দেখা যাবে এইটা একটা লোব, এটা একটা লোব। প্রত্যেকটা লোবের ভিতরে থাকে পোলেন স্যাক 1 2। তাহলে একটা সিঙ্গেল লোবে যদি দুটো পোলেন স্যাক থাকে তাহলে বাইলোব অ্যান্থার, টোটাল 4 পোলেন স্যাক, 1 2 3 4। এই পোলেন স্যাকের ভিতরে কে থাকে? এই যে ডাস্ট লাইক স্ট্রাকচার, পাউডারি অ্যাপিয়ারেন্স, সেটা হলো আমাদের পোলেন গ্রেনস, পাউডারের মতো হয় পোলেন গ্রেনস। এই পোলেন গ্রেনসকে বলা হচ্ছে মেল গ্যামেট। এই মেল গ্যামেট যখন ফিমেল গ্যামেটের সাথে ফিউজ করবে তখন ফার্টিলাইজেশন হবে। তাহলে ফার্টিলাইজেশন হবার পরে ওভারি ট্রান্সফার হয়ে যাবে ফ্রুট, আর ওভিউল ট্রান্সফার হয়ে যাবে সিড। তাহলে সেটা কিভাবে হয় আমরা নেক্সটটা দেখলে হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের পোলেন স্যাক, এটা হচ্ছে পোলেন গ্রেন, যেটাকে বলা হচ্ছে মেল গ্যামেট। এবারে যদি আমরা গাইনোসিয়ামটা দেখে নিই, এটা হলো স্টিগমা, এটা স্টাইল, এটা ওভারি, আর ওভারির ভিতরে থাকে ওভিউল। এই পোলেন গ্রেনস স্টিগমাতে গিয়ে কি করবে? ল্যান্ড করবে। তাহলে এটা ল্যান্ডিং প্লেস, সেটা হচ্ছে এয়ারের সাহায্যে হতে পারে, কোন ইনসেক্টের সাহায্যে হতে পারে, সেল পলিনেশনের মাধ্যমে হতে পারে, মানে নিজের ফুলের পোলেন গ্রেন ওই সেম স্টিগমাতে গিয়ে পড়তে পারে। তাহলে সোজা কথা, এই পোলেন গ্রেনসটাকে এই স্টিগমাতে আসতে হবে। তখন কি হবে? পোলেন গ্রেন এই যে আমাদের স্টাইল আছে, স্টাইল বরাবর নিচের দিকে নেমে আসবে, ফরমেশন অফ পোলেন টিউব। তাহলে পোলেন গ্রেন যখন এই স্টিগমায় পড়বে সে একটা টিউব লাইক স্ট্রাকচার ফর্ম করবে। সেই টিউবের সাহায্যে পোলেন গ্রেনসের ভিতরে যে মেল নিউক্লিয়াস আছে সেটা চলে আসবে ওভারির ভিতরে, মানে এই ওভারির ভিতরে থাকে ওভিউল। এই ওভিউল আর মেল গ্যামেট সেটা ফার্টিলাইজেশন করবে। তারপরে কি হবে? পুরো ওভারিটা ট্রান্সফার হয়ে যাবে ফ্রুটস, আর এই ওভিউলটা ট্রান্সফার হয়ে যাবে কোথায়? সিডে। এটা একটা পার্টিকুলার যদি একটা দেখা যায় তাহলে স্টিগমা স্টাইল ওভারি, তাকে বলা হয় কার্পেল। অনেক সময় কার্পেল অনেকগুলো থাকে তখন তাকে বলা হয় পিস্টিল। আর এই কার্পেল আর পিস্টিলকে একসাথে কি বলা হয়? তাকে বলা হয় গাইনোসিয়াম। তাহলে গাইনোসিয়াম ইজ মেড আপ অফ কার্পেল আর পিস্টিল। তাহলে এটা হলো আমাদের অ্যান্ড্রোসিয়াম, এটা হলো আমাদের গাইনোসিয়াম। এই দুটো রিপ্রোডাকশনে হেল্প করছে, তাই এরা হলো এসেনশিয়াল হোল। তাহলে আগের দুটো যে দুটো ছিল ক্যালিক্স আর করলা নন এসেনশিয়াল হোল,
কিন্তু আমাদের অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম এরা হলো এসেনশিয়াল হোল। টোটাল এই 4টে পার্ট যদি কোনো একটা ফুলে থাকে তাহলে সেটা কমপ্লিট ফ্লাওয়ার, যদি কোনো একটা মিসিং থাকে তখন সেটা ইনকমপ্লিট ফ্লাওয়ার। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো একটা ফ্লাওয়ারে অ্যান্ড্রোসিয়ামও আছে গাইনোসিয়াম আছে, ভালো করে বোঝো, যদি কোনো একটা ফ্লাওয়ারে অ্যান্ড্রোসিয়ামও আছে গাইনোসিয়াম আছে তখন সেটাকে বলা হয় বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। যদি কোনো ফ্লাওয়ারে অ্যান্ড্রোসিয়াম আছে গাইনোসিয়াম নেই বা গাইনোসিয়াম আছে অ্যান্ড্রোসিয়াম নেই তখন তাকে বলা হবে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে মেল রিপ্রোডাক্টিভ পার্ট আর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট দুটোই থাকবে। কিন্তু যদি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার হয়, নয় মেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে, আদারওয়াইজ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে স্টুডেন্টরা, যদি স্যার কোনো একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয় তাহলে কি সেটা কমপ্লিট ফ্লাওয়ার? উত্তর হবে যে না। যদি কমপ্লিট ফ্লাওয়ার হয় তাহলে 4টে হোলই থাকবে, তাহলে তো সে বাইসেক্সুয়াল হবেই, মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট তাকে থাকতেই হবে, তবেই তো সে কমপ্লিট ফ্লাওয়ার। কিন্তু অনেক সময় মেল পার্ট আছে ফিমেল পার্ট আছে কিন্তু কোনো কারণে নয় সেপালস নেই বা পেটালস নেই, তখন কিন্তু সেটা হয়ে গেল ইনকমপ্লিট ফ্লাওয়ার। তাহলে আমরা এটা মাথায় রাখতে পারি, অল কমপ্লিট ফ্লাওয়ার্স আর বাইসেক্সুয়াল বাট নট অল দ্য বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আর কমপ্লিট ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হলে সেটা কমপ্লিট নাও হতে পারে, কিন্তু যদি একটা ফ্লাওয়ার কমপ্লিট ফ্লাওয়ার হয় তাহলে সেটা অবশ্যই বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হবে। তাহলে এই স্লাইডে তোমরা অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়ামটা দেখে নাও। আগের স্লাইডে আমরা লাস্টের দিকে যেটা ডিসকাস করছিলাম বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, সেটা আমরা একটু ডিটেলে দেখে নিই। যদি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয়, ফ্লাওয়ার উইথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, তাহলে তার মেল রিপ্রোডাক্টিভ পার্টও থাকবে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টও থাকবে, মানে অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম দুটোই থাকবে, তখন তাকে বলা হয় বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আরেকটা লাইন আমি অ্যাড করেছিলাম, অল কমপ্লিট ফ্লাওয়ার্স আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বাট নট অল দ্য বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আর কমপ্লিট ফ্লাওয়ার। এটার মানে কি, যদি একটা ফ্লাওয়ার কমপ্লিট হয় তাহলে অবশ্যই তার মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে, কিন্তু যদি কোনো কারণে একটা ফ্লাওয়ার বাইসেক্সুয়াল হলো বাট সেখানে সেপালস আর পেটালস আর অ্যাবসেন্ট, তখন কিন্তু সেটার কমপ্লিট ফ্লাওয়ার হবে না, এটা মাথায় রাখতে হবে। আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ারকে আবার অনেক সময় আমরা হার্মাফ্রোডাইট ফ্লাওয়ারও বলে থাকি। এবার হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, ইন সার্টেন ফ্লাওয়ার্স আইদার দ্য মেল অর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস আর প্রেজেন্ট। কিছু কিছু ফ্লাওয়ার আছে যেখানে নয় মেল পার্ট থাকবে নয় ফিমেল পার্ট থাকবে, তা তার একটা স্পেশাল নাম আছে। যদি মেল ফ্লাওয়ার হয় তার মানে তার ফিমেল পার্ট নেই, অ্যাবসেন্ট, তখন তার নাম স্টেমিনেট ফ্লাওয়ার, অনলি স্টেমেন্স আর প্রেজেন্ট, তাই স্টেমিনেট ফ্লাওয়ার। এবার যদি ফিমেল পার্ট হয়, ফিমেল ফ্লাওয়ার হয় তাহলে কি সেখানে স্টেমেন নেই, পিস্টিল আছে, তাই এটার নাম হচ্ছে পিস্টিলেট ফ্লাওয়ার। তাহলে এই স্লাইডে আমরা দুটো টপিক একটু জেনে নিলাম, একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, একটা হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এই স্লাইডে আমরা দেখে নেব পলিনেশন। পলিনেশন কি জিনিস? পলিনেশন ইজ দ্য ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ এ ফ্লাওয়ার। তাহলে একটা ফ্লাওয়ারে যে অ্যান্থার থাকে, অ্যান্থারের ভিতরে কি থাকে? পোলেন গ্রেনস। সেই পোলেন গ্রেনসটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান যেটা গাইনোসিয়াম, তার যে স্টিগমাতে গিয়ে ল্যান্ড করছে, এটাকেই বলা হচ্ছে পলিনেশন। এই যে পলিনেশন আবার টু টাইপস, একটা সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন। সেলফ পলিনেশনের আন্ডারে দুটো আছে, অটোগ্যামি, গেইটোনোগ্যামি, আর ক্রস পলিনেশনে অ্যালোগ্যামি। এটা কি জিনিস আমরা একটু বুঝি। এই একটা প্ল্যান্ট, এর দুটো ফ্লাওয়ার আছে, যেহেতু এটা ক্লাস 6 তাই আমি কমপ্লিট ফ্লাওয়ার দিয়ে বোঝাবার চেষ্টা করছি, মানে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মেনলি। এবারে বলছি এই যে দুটো ফ্লাওয়ার আছে এর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টও আছে মেল রিপ্রোডাক্টিভ পার্টও আছে, তার মানে এরও ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট আছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট আছে। সেম প্ল্যান এখানে একটা ড্র করা হয়েছে, সেম টু সেম একই স্পিসিসের মধ্যে। যদি এই যে ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারের পোলেন গ্রেনস এখান থেকে এসে স্টিগমাতে পড়ে, মানে এই সেম ফ্লাওয়ারের পোলেন গ্রেনসটা যদি সেম ফ্লাওয়ারের স্টিগমাতে পড়ে তখন তাকে বলা হয় অটোগ্যামি। এবারে একটা গাছে দুটো ফ্লাওয়ার, ফার্স্ট ফ্লাওয়ারের পোলেন গ্রেন যদি সেকেন্ড ফ্লাওয়ারের স্টিগমাতে পড়ে বা সেকেন্ড ফ্লাওয়ারের পোলেন গ্রেন যদি ফার্স্ট ফ্লাওয়ারের স্টিগমাতে পড়ে, কিন্তু ফুল দুটো যদি একটা সেম প্ল্যান্টে থাকে তখন সেটাকে বলা হয় গেইটেনোগ্যামি। এবারে তাহলে ক্রস পলিনেশন কি? এবার দুটো ডিফারেন্ট প্ল্যান্ট একই স্পিসিসের মধ্যে পড়ছে, এই ফুল আর এই ফুল সেম, এই পোলেন গ্রেনসটা যদি এই স্টিগমাতে গিয়ে পড়ে তখন তাকে বলা হবে ক্রস পলিনেশন, অ্যালোগ্যামি। এবার কি লেখা হয়েছে একটু দেখে নাও। সেলফ পলিনেশন, ইট অকার্স
আইদার উইথ এ সিঙ্গেল ফ্লাওয়ার, মানে এই কেসটা, অর বিটুইন ফ্লাওয়ার্স, মানে এই ফ্লাওয়ার আর এই ফ্লাওয়ারের মধ্যে। যখন বলছে সেম ফ্লাওয়ার তখন সেটা অটোগামী, যখন বিটুইন ফ্লাওয়ার্স তখন সেটা গেইটোনোগামী। অফ দ্য সেম প্ল্যান্ট অটোগামী, ইট অকার্স ইন এ সিঙ্গেল ফ্লাওয়ার। গেইটোনোগামী, ইট অকার্স বিটুইন ফ্লাওয়ার্স অফ সেম প্ল্যান্ট। একটি সিঙ্গেল প্ল্যান্টের দুটো ফুলের মধ্যে যে পলিনেশন তাকে বলা হচ্ছে গেইটোনোগামী। এবার হচ্ছে ক্রস পলিনেশন, ইট অকার্স ইন ফ্লাওয়ার্স অন ডিফারেন্ট প্ল্যান্ট অফ সেম কাইন্ড। দুটো প্ল্যান্ট ডিফারেন্ট কিন্তু একই স্পিসিসের আন্ডারে পড়ছে, এবং এই পোলেন গ্রেনটা যখন কোনো একটা কেরিয়ারের মাধ্যমে, সেটা ইনসেক্ট হতে পারে, এয়ার হতে পারে, যখন এখান থেকে এখানে যাচ্ছে এজেন্ট, তখন সেটাকে বলা হচ্ছে ক্রস পলিনেশন। ক্লাস 6 এর জন্য এইটা হলো ডেফিনেশন। পলিনেশন ইজ দ্য ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা। স্টিগমাতে যখন পোলেন গ্রেনসটা যাচ্ছে তার দুটো টাইপ আছে, সেল পলিনেশন, ক্রস পলিনেশন। সেল পলিনেশনের আন্ডারে আবার দুরকম কেস হচ্ছে, এক, যদি ফুলটা বাইসেক্সুয়াল হয়, ও নিজের পোলেন গ্রেনটা ওই সেম ফ্লাওয়ারের স্টিগমাতে পড়ছে, তখন তাকে অটোগ্যামি বলছে। আবার যখন দুটো ডিফারেন্ট ফ্লাওয়ার অফ এ সেম প্ল্যান্ট, এই ফুলের পোলেন গ্রেনটা যদি সেকেন্ড ফুলে গিয়ে পড়ে তখন তাকে বলা হয় গেইটোনোগ্যামি। এবারে যদি দুটো প্ল্যান্টই আলাদা হয়ে যায় বাট সেম কাইন্ড, তখন এটা হয়ে যাবে ক্রস পলিনেশন। তোমরা এই স্লাইডে পলিনেশনটা দেখে নাও, নেক্সট টপিক আমরা ডিটেলসে দেখব। এবারে আমরা দেখে নেব এজেন্ট অফ পলিনেশন। পলিনেশন করার জন্য কাদের হেল্প লাগে সেই সম্পর্কে ডিটেলসে দেখব। এক হতে পারে সেটা ইনসেক্টের দ্বারা হচ্ছে, এক হতে পারে উইন্ডের জন্য, এক ওয়াটার, আরেকটা হচ্ছে অ্যানিমেল। যদি কোনো পলিনেশনে ইনসেক্ট হেল্প করে তখন তাকে বলা হয় এন্টোমোফাইলি। যদি কোনো পলিনেশনে উইন্ড হেল্প করে তার নাম অ্যানিমোফাইলি। যদি কোনো পলিনেশনে ওয়াটার হেল্প করে তাকে বলা হয় হাইড্রোফাইলি। আর যদি কোনো অ্যানিমেল হেল্প করে, সেটা বার্ডস হতে পারে, ব্যাটস হতে পারে, তার আলাদা নাম আছে, যেমন বার্ডস হলে তার নাম অর্নিথোফাইলি। এবারে যদি ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারগুলো দেখে নিই, যেমন মাস্টার্ড, মেরিগোল্ড, ডালিয়া, স্যালভিয়া, এদের যে ফ্লাওয়ার্সগুলো ইউজুয়ালি লার্জ, ব্রাইটলি কালার, ফ্রেগ্রেন্ট অ্যান্ড প্রডিউস নেকটার। তার কারণ কি, ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারের ক্ষেত্রে কাজ হবে ইনসেক্টকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা। ইনসেক্ট যদি ওই ফুলে এসে বসে তখন ওই পোলেন গ্রেনসগুলো ইনসেক্টের পায়ে লেগে যাবে। ওরা ফার্দার যখন সেম স্পিসিসের ফুলে গিয়ে বসবে, ওই পোলেন গ্রেনগুলো অন্য ফুলের স্টিগমাতে গিয়ে পড়বে, তখন পলিনেশন হবে। তাই সেটা অবশ্যই ইউজুয়ালি লার্জ, ব্রাইটলি কালার, ফ্রেগ্রেন্ট অ্যান্ড প্রডিউস নেকটার, এগুলো তার করতে হবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল ইনসেক্টের আমরা নাম দেখে নিতে পারি, বাটারফ্লাই, বিস, আদার ইনসেক্ট যারা পলিনেশন করে। এবার যদি আমরা দেখে নিই উইন্ড, তাহলে উইন্ড যদি পলিনেশন করে তার মানে বাতাস তো একটা নন লিভিং প্রোডাক্ট, সে তাহলে পোলেন গ্রেনটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। এখান থেকে মনে রাখতে হবে যে পোলেন গ্রেন ওটা হবে ড্রাই, ভেরি লাইট ওয়েট, তবেই তো বাতাসে সে উড়ে উড়ে যাবে। আর প্রচুর পরিমাণে পোলেন গ্রেনস ফর্ম হবে অ্যান্থার থেকে, না হলে তো প্রচুর পোলেন গ্রেন এমনিতেই নষ্ট হয়ে যাবে, তাহলে স্টিগমা পর্যন্ত পৌঁছবেই না। আর কি হতে হবে, এই যে স্টিগমাগুলো, যারা উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার তার যে স্টিগমা সেটা কিন্তু ফেদারি হতে হবে, তবেই যখন পুরো ডাস্টগুলো আসবে, মানে পোলেন গ্রেনসের ডাস্ট সেই ফেদারি স্টিগমায় আটকে যাবে এবং পলিনেশন হবে। যেমন আমরা নিয়েছি মেস, পাম, পাইন, এটা কি লিখেছি, ফেদারি স্টিগমা, ড্রাই পোলেন, ঠিক আছে। এবারে ওয়াটার, যদি ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার হয় তাহলে তার পোলেন গ্রেনটা যেন মানে ওয়াটারে ভাসতে পারে। তো এখানে লেখা হয়েছে এক্সাম্পল ভ্যালিসনেরিয়া, যে কোনো বই থেকে ডিটেলসে দেখলে হবে যে এইটাই পরীক্ষায় আসে যে ওয়াটার পলিনেটেড একটা ফ্লাওয়ারের নাম বলো বা একটা প্ল্যান্টের নাম বলো যার ফুল হচ্ছে পলিনেশন করে ওয়াটারের সাহায্যে, তখন বলতে হবে ভ্যালিসনেরিয়া। ওই অ্যানিমেল হলে তো আমরা লিখেছি হামিং বার্ড, ব্যাট, এটা তো আছেই। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসে, সেটা হলো যে এমন দুটি প্ল্যান্টের নাম বলো যেটা জলে হয় কিন্তু তার যে পলিনেশন সেটা কিন্তু বাতাসে হচ্ছে, মানে ইনসেক্টের সাহায্যে। তো লোটাস অ্যান্ড ট্রাপা আর ওয়াটার প্ল্যান্টস বাট দেয়ার ফ্লাওয়ার্স আর এক্সপোজ টু এয়ার, তাহলে বাতাসের মধ্যেই ফুলটা আছে, জলের ভেতরে ঢুকে নেই। অ্যান্ড আর পলিনেটেড বাই ইনসেক্ট, তখন ইনসেক্ট ওই ফুলের উপর বসছে। যদি আমরা পদ্ম ফুল দেখে নিই, সামলা ফুল দেখে নিই, এইভাবেই পলিনেশন হয়। তো এটাই হলো আমাদের এজেন্ট অফ পলিনেশন, ক্লাস 6 এ এইটাই সিলেবাসে আছে। আশা করি এটা করে নিলে কোনো কোশ্চেন অসুবিধা হবে না। এবারে আমরা দেখে নেব ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন কি, ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল সেক্স সেলস গ্যামেটস ইজ কল্ড ফার্টিলাইজেশন। এই মেল অ্যান্ড ফিমেল সেক্স সেল যখন ফিউজ হয়ে যাচ্ছে তখন ফর্ম হচ্ছে জাইগোট। এটা কোথায় হয়, এটা ওভিউলের ভিতরে হয়। এবারে যখন বাতাসের সাহায্যে প্রচুর পরিমাণে পোলেন গ্রেন স্টিগমাতে গিয়ে পড়ছে,
বা কখনো ইনসেক্টের সাহায্যে স্টিগমাতে এসে পোলেন গ্রেন পড়ছে, বা ওয়াটারের সাহায্যে অনেক পোলেন গ্রেন সেই স্টিগমাতে এসে ল্যান্ড করে। তার মধ্যে বেশ কিছু পোলেন গ্রেন সে পোলেন টিউব ফর্ম করে। কেন? তার কারণ হলো পোলেন গ্রেনসের ভিতরে থাকে মেল গ্যামেট। পোলেন গ্রেন কিন্তু মেল গ্যামেট না, ওর ভিতরে থাকে মেল গ্যামেট। সেই মেল গ্যামেটকে এই ওভিউল পর্যন্ত নিয়ে যেতে হবে, আর এই ওভিউলের ভিতরে কে থাকে? ফিমেল গ্যামেট। তাহলে এই পোলেন টিউবের মাধ্যমে মেল গ্যামেট গুলো পৌঁছে যাবে ওভিউলে। ওভিউলের ভিতরে কি আছে? ফিমেল গ্যামেট। তাহলে তার ফিউশন হয়ে ফর্ম করবে কে? জাইগোট। এবারে এই যে পোলেন টিউব কার ভিতরে ফর্ম করছে? সেটা হচ্ছে স্টাইলের ভিতরে। ওভারির ভিতরে কে থাকে? ওভিউল। এবারে এই যে মেল গ্যামেট সেটা কিন্তু নর্মালি পোলেন গ্রেনের ভিতরে একটা থাকে, তারপরে যখন স্টিগমাতে গিয়ে ওটা ল্যান্ড করলো তখন পোলেন টিউব ফর্মেশনের সময় ওটা দুভাগে ভাগ হয়ে যায়। তাই আমি এখানে দেখিয়েছি দুটো মেল গ্যামেটস। এগুলো ডিটেলে আর উঁচু ক্লাসে আমরা দেখবো। এখন শুধু মনে রাখো, এই মেল গ্যামেটটা যখনই ওভিউলের ভিতরে থাকা ফিমেল গ্যামেটের সাথে ফিউশন করবে তখনই ফর্ম করবে জাইগোট। তার মানে ফার্টিলাইজেশন কমপ্লিট হয়ে গেল। এবারে আফটার ফার্টিলাইজেশন এই পুরো ওভারিটা ট্রান্সফার হয়ে যাবে ফ্রুটস। ওভিউল যার ভিতরে এই জাইগোট ফর্ম করেছে সেটা ট্রান্সফার হয়ে যাবে সিডে। এবারে সেপালস এন্ড পেটালস যেটা থাকে সেটা নর্মালি খসে পড়ে যায় ফলক, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওটা থাকে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল বেগুন যদি দেখতে পাওয়া যায় ব্রিঞ্জাল, তখন কিন্তু এই সেপালসটা কিন্তু লেগে থাকে। তো এই হলো আমাদের ওভারঅল ফার্টিলাইজেশন, যে কিভাবে হচ্ছে পোলেন গ্রেনের ভিতরে মেল গ্যামেট, ওভিউলের ভিতরে ফিমেল গ্যামেট। পোলেন গ্রেন যখন স্টিগমাতে পড়ছে তখন স্টাইলের ভিতরে একটা টিউব ফর্ম করছে, সেটাকে বলা হয় পোলেন টিউব। ওই পোলেন টিউবের ভিতর থেকে কে আসছে? মেল গ্যামেট। এই মেল গ্যামেট যখন ফিমেল গ্যামেটের সাথে ফিউজ করলো তখন জাইগোট ফর্ম হলো। এই প্রসেসটার নাম হলো আমাদের ফার্টিলাইজেশন। এবারে আমরা দেখে নেব দা ফ্রুট। ফ্রুট কি? দ্য ফ্রুট ইজ এ রাইপেন্ড ওভারি। ওভারিটা যখন পেকে যায় তখন তাকে আমরা ফ্রুট বলি। ইন জেনারেল আমরা ফ্রুট বলতে কি বুঝি? এ ফ্রুট ইজ এ সুইট ফ্লেসি এডিবল পার্ট। কিন্তু যদি দেখা যায় টমেটো, পি, পামকিন এরাও তো ফ্রুট, কিন্তু আমরা তাদেরকে কি বলি? ভেজিটেবল। টমেটো, পি অ্যান্ড পামকিন আর অলসো ফ্রুটস অফ প্ল্যান্টস অলদো দে আর কমনলি কল্ড ভেজিটেবল। তাহলে এই যে আমরা টার্ম ইউজ করি ভেজিটেবল, সেটা কি? কোনো একটা প্ল্যান্টের যেটাই আমরা খাবো সেটাই হলো ভেজিটেবল। সেটা লিফ হতে পারে, সেটা স্টেম হতে পারে, রুট হতে পারে, ইভেন ফ্রুটসও হতে পারে। তাহলে কি লেখা হচ্ছে? এ ভেজিটেবল ইজ এনি এডিবল পার্ট অফ এ প্ল্যান্ট, roots, stem, leaf or fruit which either eaten raw or cooked। আমরা র খেতে পারি বা সেটা রান্না করে আমরা খেতে পারি। এটা তো হয়ে গেল নর্মালি ফ্রুট। কিন্তু এমন কিছু ফ্রুট আছে যাদেরকে আমরা বলি ফলস ফ্রুট। অ্যাকচুয়ালি আফটার ফার্টিলাইজেশন ওভারিটা কি হয়ে যাচ্ছে? ফ্রুটে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ওভিউলটা কি হয়ে যাচ্ছে? সিডে ট্রান্সফার হচ্ছে। কিন্তু এমন কিছু ফ্রুটস আছে যেখানে থ্যালামাসটা মানে যেটা রিসেপ্টাকেল সেটাই ডেভেলপড হয়ে ফ্রুট ফর্মেশন করেছে, তাদেরকে বলা হয় ফলস ফ্রুট। অ্যাপেল, পিয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রুট ইন দিস দ্য থ্যালামাস অফ দ্য ফ্লাওয়ার নট দ্য ওভারি। এক্ষেত্রে থ্যালামাসটা বিকামস দ্য মেন ফ্লেসি পার্ট অফ দ্য ফ্রুট হুইচ উই ইট হোয়াইল দ্য ওভারি রিমেন্স এ স্মল সেন্ট্রাল পার্ট কন্টেনিং সিড। তাহলে ওভারিটার মধ্যে কোনো ডেভেলপমেন্ট নেই, সেটা সেন্ট্রাল পার্ট হিসাবে থেকে গেছে, তার ভিতরে সিড আছে। Such fruits are called false fruit. As for example apple, তাহলে এটা যদি আপেল হয় এটা ফ্লেসি রিসেপ্টাকেল, এইগুলো গোল গোল যেটা সিড, আর ভিতরে এই যে পোর্শনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোর ওভারি। তো অ্যাপেল কি? ফলস ফ্রুট। তোমার একটা আইডিয়া হয়ে গেল ফ্রুট কাকে বলে, ভেজিটেবল কাকে বলে, আর ফলস ফ্রুট কাকে বলে। এবারে আমরা দেখে নেব পার্টস অফ ফ্রুটস। তাহলে একটা ফ্রুটকে যদি আমরা দেখি তাহলে এটা হলো সিড, আর চারপাশে যে কভারিং তাকে বলা হচ্ছে পেরিকার্প। তাহলে পেরিকার্প কি? দ্য পেরিকার্প অফ ফ্রুট ওয়াল ডেভেলপস ফ্রম দ্য ওয়াল অফ দ্য ওভারি। ওভারির যে ওয়াল সেখান থেকে পেরিকার্পটা ফর্ম করে। এই পেরিকার্প আবার তিনটে লেয়ার দিয়ে ফর্ম করছে। আউটার লেয়ার এপিকার্প, মিডল লেয়ার মেসোকার্প আর ইনার লেয়ার এন্ডোকার্প। যদি আমরা ডায়াগ্রাম দেখে নিই, এটা একটা সিড, সিডের চারপাশে এই কভারিং, আউটার লেয়ার এপিকার্প, মিডল লেয়ার মেসোকার্প আর ইনার লেয়ার এন্ডোকার্প। তিনটে কার্পকে একসাথে কি বলা হচ্ছে? পেরিকার্প। তাহলে এপিকার্প, দ্য আউটার থিন প্রোটেক্টিভ কভারিং অফ দ্য ফ্রুট ইজ কল্ড এপিকার্প। তাহলে এটা বাইরে থাকছে এবং প্রোটেকশন দিচ্ছে। মেসোকার্প, ইট ইজ সুইট ফ্লেসি এডিবল মিডল পার্ট। তাহলে এই যে মিডল পার্টটা এটা বিশেষ করে ম্যাঙ্গোর ক্ষেত্রে আমরা স্টাডি করছি। এবার এন্ডোকার্প, ইট ইজ ইনার হার্ড পার্ট অফ দ্য ফ্রুট দ্যাট কন্টেন সিড
তাহলে এই যে আমাদের এন্ডোকার্প, এর ভিতরেই তো সিড আছে, তাহলে মেসোকার্পটা আমরা খাচ্ছি এডিবল পার্ট, আর বাইরে থেকে কভারিং দিচ্ছে কে, এপিকার্প প্রোটেকশনের হাত থেকে বাঁচাচ্ছে। এবারে এইটার উপর বেস করে ফ্রুট আবার টু টাইপস, একটা ফ্লেসি ফ্রুট, একটা ড্রাই ফ্রুট। ফ্লেসি ফ্রুট কি হয়, গ্রেপ, টমেটো অ্যান্ড প্যাপাইয়া, এর মধ্যে এই তিনটের মধ্যে দেখা যায় ইন্টার পেরিকার্প ইজ সফট, পুরো পেরিকার্পটাই সফট, আমরা হাত দিয়ে যদি জোরে চেপে ধরি তাহলে কি হয়, ফ্রুটসটা ফেটে যায়। কিন্তু যদি ম্যাঙ্গো, চেরি এদেরকে দেখা যায় তাহলে এপিকার্প অ্যান্ড মেসোকার্প আর পালপি, মানে এপিকার্প আর মেসোকার্প, কিন্তু এই যে এন্ডোকার্প আছে সেটা কিন্তু হার্ড, বাট এন্ডোকার্প ইজ হার্ড। তাহলে আমরা ফ্লেসি ফুডের আন্ডারে দু রকম দেখছি, বেশ কিছু ফুড আছে যার মধ্যে পুরো পেরিকার্পটাই সফট, আর কিছু কিছু ক্ষেত্রে এপিকার্প আর মেসোকার্পটা সফট বাট এন্ডোকার্পটা হার্ড। এবারে হচ্ছে ড্রাই ফ্রুট, যদি আমরা ড্রাই ফ্রুট দেখে নিই তাহলে দ্য পেরিকার্প ইজ নট পালপি অ্যান্ড এনক্লোজ দ্য সিড, তখন এই পুরো পেরিকার্পটাই এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প, এই যে এপি, মেসো, এন্ডো তিনটে মিলেই একটা লেয়ার হয়ে যাচ্ছে এবং সেটা হার্ড, অ্যাজ ফর এক্সাম্পল নাটস। তাহলে এইটা হলো আমাদের ওভারঅল একটা ফ্রুটকে যদি আমরা দেখে নিই তার মধ্যে কি পাবো এবং কত রকমের ফ্রুট হয়, ফ্লেসি ফ্রুট অ্যান্ড ড্রাই ফ্রুট। এবারে আমরা দেখে নেব সিড। সিড কি জিনিস, আফটার ফার্টিলাইজেশন ওভারি কি হয়েছিল, ট্রান্সফার ইনটু ফ্রুটস, আর ওভিউল কোথায় ট্রান্সফার হয়েছিল, সিড, এটাই সেই সিড। দ্য ওভিউল আফটার ফার্টিলাইজেশন ডেভেলপ ইনটু সিড, তাহলে সিডকে কি লেখা হচ্ছে, ফার্টিলাইজড ওভিউল। এবার এই সিড আবার টু টাইপস, একটা হচ্ছে মোনোকটিলেডন, একটা ডাইকটিলেডন। যদি কোনো একটা সিডে একটা কটিলেডন থাকে তাকে বলা হয় মোনোকটিলেডন, যদি দুটো কটিলেডন থাকে তাকে বলা হয় ডাইকটিলেডন। যদি আমরা এক্সাম্পল দেখে নিই, এক্সাম্পল হচ্ছে মেজ, মেজ একটা গ্রেন, গ্রেন কাকে বলে আমরা পরে দেখবো। সিড উইথ ওয়ান কটিলেডন ইজ নোন অ্যাজ মোনোকটিলেডন। এবার বলছে সিড উইথ টু কটিলেডন ইজ নোন অ্যাজ ডাইকটিলেডন। এক্সাম্পল পি, বিন, তাহলে এদের দুটো করে কটিলেডন থাকে। এবারে অনেক সময় কি হয়, আমাদের যে ফ্রুট ওয়াল মানে পেরিকার্প যদি সিড কোডের সাথে ফিউজড হয়ে যায় তখন তাকে বলা হয় গ্রেন। সেই দিক থেকে দেখলে মেজ একটা কি, গ্রেন। এবারে বলছে মোনোকটিলেডনের যদি ডায়াগ্রাম দেখা যায়, এটা মেজ গ্রেন, তাহলে যখনই আমরা মেজ লিখি তখনই আমরা গ্রেন ওয়ার্ডটা ইউজ করি, তার মানে কি পেরিকার্প ফিউজড উইথ সিড কোড, দুটো লেয়ার যখন একসাথে ফিউজ হয়ে যায় আলাদাভাবে পেরিকার্পকে খুঁজে পাওয়া যায় না তখন তাকে বলা হয় গ্রেন। এর ডায়াগ্রাম যদি দেখা যায়, একদম আউটার লেয়ারে আছে সিড কোড, ভিতরে একটা লেয়ার আছে ব্ল্যাক কালারের দেওয়া, তাকে বলা হয় অ্যালিউরন লেয়ার, আর এই অ্যালিউরন লেয়ারের ভিতরে যে পোর্শনটা আছে এখানে থাকে এন্ডোস্পার্ম। যদি মোনোকটিলেডন সিড হয় তাহলে কিন্তু এন্ডোস্পার্ম থাকে, কিন্তু যদি ডাইকটিলেডন সিড হয় সেখানে কোনো রকম এন্ডোস্পার্ম থাকে না। মোনোকটিলেডন সিডে কিন্তু কটিলেডন আছে খুব অল্প পরিমাণে, এই যে ব্লু কালারের পোর্শনটা যার ভিতরে এমব্রায়ো আছে সেটা অ্যাকচুয়ালি কটিলেডন। তাহলে মোনোকটিলেডন সিডের ক্ষেত্রে কটিলেডনকে বলা হয় স্কুটেলাম। তাহলে এই যে একটা এমব্রায়ো, এমব্রায়োর উপরের পোর্শনটাকে দেওয়া হচ্ছে প্লিমিউল, যেটা ফিউচারে কি তৈরি করবে, সুট, আর যেটা নিচের পোর্শন সেটাকে বলা হচ্ছে রেডিকেল, এটাকে কি বলা হয়, ফিউচার রুট। মানে যদি ঠিকঠাক ওয়াটার, অক্সিজেন, ঠিক আছে, এগুলো যদি পায় টেম্পারেচার, তখন এই সিড থেকে জার্মিনেট করে কি হবে, গাছ বেরোবে। তাহলে তখন কি হবে, এই প্লিমিউলটা ট্রান্সফার হয়ে যাবে সুট, আর রেডিকেলটা ট্রান্সফার হয়ে যাবে রুট, আর ওই ডেভেলপমেন্টের সময় আমাদের যে নিউট্রিশন সেটা প্রোভাইড করবে কে, এন্ডোস্পার্ম। তো এটা হলো আমাদের মেজ গ্রেন। এবারে যদি আমরা ডাইকটিলেডন দেখে নিই তাহলে একটা ডাইকটিলেডন সিড, এটা বিন সিড, এটাকে বলা হচ্ছে হাইলাম। হাইলামটা কি, হাইলামটা হচ্ছে আমাদের ওভারির যে ওয়াল, ওভারির ওয়ালের সাথে অ্যাটাচ থাকে এই হাইলামের সাহায্যে। যখন এই সিডটাকে আমরা ছিঁড়ে নেব ওভারির ওয়াল থেকে তখন এই দাগটা থেকে যায়, এটাকে বলা হয় হাইলাম। হাইলামের উপরে যেটা থাকে সেটাকে বলা হয় মাইক্রোপাইল। ডিউরিং জার্মিনেশন এই মাইক্রোপাইল দিয়ে ওয়াটারটা কি হয়, সিডের ভিতরে প্রবেশ করে। এই হাইলামটা কেমন দেখতে, এটা হচ্ছে হোয়াইট স্কার, এটা হোয়াইট কালারের দেখতে হয়। যদি এটা আরেকটু ডিটেলসে দেখি দেখা যায় এর দুটো কটিলেডন আছে, ঠিক আছে। এবার এই যে দুটো কটিলেডন তার আউটার যে লেয়ার তাকে বলা হচ্ছে টেস্টা, যেটা ইনার লেয়ার তাকে বলা হচ্ছে টেগমেন। আর এইটা হলো কটিলেডন, এইটা হলো কটিলেডন, কিন্তু ডাইকটিলেডোনাস সিডে কোনো রকম এন্ডোস্পার্ম থাকবে না। এবারে কিন্তু একটা এমব্রায়ো তো অবশ্যই থাকবে, তাহলে এটাকে বলা হচ্ছে প্লিমিউল, আর নিচের পোর্শনটাকে বলা হচ্ছে রেডিকেল, তাহলে এই দুটোকে বলা হচ্ছে এমব্রায়ো। তো এটা হলো আমাদের ওভারঅল একটা বিন সিড। যদি দুটো সিডের মধ্যে ডিফারেন্স লিখতে দেওয়া হয় বা যদি জিজ্ঞেস করে যে কি ডিফারেন্স, এটা একটা সিঙ্গেল কটিলেডন আছে, এখানে ডবল কটিলেডন আছে, এখানে এন্ডোস্পার্ম আছে, এখানে এন্ডোস্পার্ম নেই, এখানে যে এমব্রায়োটা আছে খুব ছোট, ভেরি স্মল এমব্রায়ো, কিন্তু এর এমব্রায়োটা যথেষ্ট লার্জ। এবারে কি হচ্ছে,
বিন আর মেজের মধ্যে আরেকটা বেসিক ডিফারেন্স হলো এটা কিন্তু একটা গ্রেন, তাহলে এখানে কি হয়েছে পেরিকার্ড সিড ওয়ালের সাথে ফিউজ হয়ে গেছে, কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু ওরকম কোনো ব্যাপার হয়নি, এটা নর্মাল একটা আমাদের ডাইকটিলেডোনাস সিড। এবারে আমরা জার্মিনেশনের ডেফিনেশনটা দেখে নেব। জার্মিনেশন কি? দ্য প্রসেস বাই হুইচ দ্য এমব্রায়ো ইন সিড বিকামস অ্যাক্টিভ ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার, এয়ার অ্যান্ড সুইটেবল টেম্পারেচার অ্যান্ড গ্রোন ইনটু এ ইয়ং প্ল্যান্ট ইজ নোন অ্যাজ জার্মিনেশন। তাহলে একটা সিডের ভিতরে যে এমব্রায়ো থাকে সেই এমব্রায়োতে যদি এয়ার, ওয়াটার অ্যান্ড অপটিমাম টেম্পারেচার দেওয়া হয়, তাহলে ওই সিডের ভিতরে যে এমব্রায়োটা যে ডরম্যান্ট স্টেটে ছিল, ইনঅ্যাক্টিভ স্টেটে ছিল, সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ছোট প্ল্যান্ট ফর্ম করবে, তাকেই বলা হচ্ছে জার্মিনেশন। তাহলে দ্য প্রসেস বাই হুইচ দ্য এমব্রায়ো ইন সিড বিকামস অ্যাক্টিভ ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার, এয়ার অ্যান্ড সুইটেবল টেম্পারেচার অ্যান্ড গ্রোন ইনটু এ ইয়ং প্ল্যান্ট ইজ নোন অ্যাজ জার্মিনেশন। আমরা যদি একটা এক্সপেরিমেন্টের সাহায্যে দেখে নিই যে তিনটে জিনিসই আমাদের দরকার কিনা। একটা কার্ড নেওয়া হয়েছে, তার তিনটে সিডে পিরেক দিয়ে ফিট করে দেওয়া হয়েছে বা অন্য কোনো জিনিস দিয়ে গ্লু দিয়ে। এবারে সেই কার্ডটা এমনভাবে বিকারের ভিতরে ওয়াটারে রাখা হয়েছে, এই যে সিডটা আছে এ পাচ্ছে এয়ার অ্যান্ড টেম্পারেচার, এ কোনো ওয়াটার পাচ্ছে না। আর এই সিডটা যেহেতু জলের ভিতরে আছে এ পাচ্ছে ওয়াটার অ্যান্ড টেম্পারেচার কিন্তু কোনো এয়ার পাচ্ছে না, মানে এয়ারে অক্সিজেন আছে। কিন্তু এই সিডটা এমনভাবে দেয়া, এর এই পোর্শনটা আছে আমাদের ওয়াটারে আর এই পোর্শনটা আছে, উপরের পোর্শনটা আছে এয়ারে। তাহলে এই একমাত্র সিড যে এয়ার পাচ্ছে, ওয়াটার পাচ্ছে, টেম্পারেচার পেয়েছে। তাহলে এয়ার, ওয়াটার আর অপটিমাম টেম্পারেচারের জন্য এই সিড থেকে জার্মিনেট হয়ে একটা হচ্ছে স্মল প্ল্যান্ট কি জন্মেছে বা তৈরি হয়েছে। কিন্তু বাকি ক্ষেত্রে এ এবং বি তে জার্মিনেশন হয়নি। তাই আমরা বি তে কি লিখলাম? গড জার্মিনেটেড। হোয়াই? এয়ার সাপ্লাই হয়েছে, ওয়াটার সাপ্লাই হয়েছে আর টেম্পারেচার সাপ্লাই হয়েছে। তো এটাই হলো আমাদের জার্মিনেশনের বেসিক যে পদ্ধতিতে মানে প্রসেসে এয়ার, ওয়াটার আর অপটিমাম টেম্পারেচারের প্রেজেন্সে ভিতরে যে ডরমেন্ট এমব্রায়ো থাকে সেটা ছোট্ট প্ল্যান্টে ট্রান্সফার হয়ে যায়, তাকে বলা হয় জার্মিনেশন। এবারে আমরা দেখে নেব টাইপস অফ জার্মিনেশন। তা জার্মিনেশন কত রকমের? টু টাইপস, এপিজিয়াল জার্মিনেশন, হাইপোজিয়াল জার্মিনেশন। এবারে আমরা একটা সিডকে যদি ডিটেলসে দেখে নিই, এটা একটা ডাইকটিলেডোনাস সিড। এই সিডের ভিতরে থাকে এমব্রায়ো, এমব্রায়োর উপরের পার্টকে বলা হয় প্লিমিউল, নিচের পার্টকে বলা হয় রেডিকেল। প্লিমিউল প্লাস রেডিকেল দুটোকে একসাথে বলা হচ্ছে এমব্রায়ো। এবার প্লিমিউল কি হবে? ফিউচার শুট, আর রেডিকেল কি হবে? ফিউচার রুট। এবার এই এমব্রায়োটা ওই সিডের যে জায়গায় অ্যাটাচ হয়ে আছে তাকে বলা হচ্ছে পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট। তাহলে এমব্রায়োটা এই সিডের এই লোকেশনটায় অ্যাটাচ হয়ে আছে, তাহলে এই প্লেসটা এর নাম হলো পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট। এই পয়েন্ট অফ অ্যাটাচমেন্টের উপরের পার্টকে বলা হয় এপিকটাইল, আর এই পয়েন্ট অফ অ্যাটাচমেন্টের নিচের পার্টকে বলা হয় হাইপোকটাইল। এবার দেখা যায় যে আমাদের এপিকটাইল রিজিয়নে নর্মালি প্লিমিউলকে দেখতে পাওয়া যায়, আর হাইপোকটাইল রিজিয়নে নর্মালি রেডিকেলকে দেখতে পাওয়া যায়। এবার এই যে টু টাইপস, একটা এপিজিয়াল জার্মিনেশন, একটা হাইপোজিয়াল জার্মিনেশন, তা দুটোর মধ্যে ডিফারেন্স কি? এপিজিয়াল জার্মিনেশন অ্যান্ড হাইপোজিয়াল জার্মিনেশন। এপিজিয়াল, এপিজিয়াল মানে হচ্ছে যেখানে আমাদের যে এই সিডটা থাকবে সেটা মাটির ওপরে উঠে আসবে, আর হাইপো মানে ভিতরে, যেখানে সিডটা মাটির ভিতরে থেকে যাবে। তাহলে এপিজিয়াল জার্মিনেশন মানে কি? যে জার্মিনেশনে সিডটা মাটির উপরে উঠে আসবে তাকে বলা হচ্ছে এপিজিয়াল জার্মিনেশন, আর যে জার্মিনেশনে এই সিডটা মাটির ভিতরে থেকে যাবে তাকে বলা হচ্ছে হাইপোজিয়াল জার্মিনেশন। এবার এই দুটো ডিফারেন্স আর যদি ডিটেলসে আমরা দেখা যায়, তাহলে যদি সেটা এপিজিয়াল জার্মিনেশন হয় তাহলে সেটা মাটির ভিতর থেকে বাইরে বেরিয়ে আসবে সিডটা, তার মানে এর যে নিচের পোর্শন যেটাকে বলা হচ্ছিল হাইপোকটাইল, তাহলে আমাদের এমব্রায়োর যে অ্যাটাচমেন্ট তার যে লোয়ার পোর্শন হাইপোকটাইল সেটা হবে গ্রোয়িং ফাস্টার। ওটা যেহেতু খুব তাড়াতাড়ি ফাস্ট গ্রো করে, তখন ওই সিডটাকে মাটির ওপরে পুশ করা হবে এবং ধীরে ধীরে এই সিডটা বাইরে চলে আসবে এবং সেখান থেকে পরবর্তীকালে শুট ফর্ম হবে। তাহলে কি লেখা হয়েছে? কটিলেডন আর পুশড অ্যাবভ দ্য গ্রাউন্ড, হাইপোকটাইল ইলংগেট ফাস্টার। তাহলে এই যে হাইপোকটাইল এটা হু করে বেড়েছে, খুব তাড়াতাড়ি বেড়েছে, এর ফলে সিডটাকে মাটির উপরে ঠেলে পাঠিয়ে দিয়েছে। দেন দ্য এপিকটাইল হেন্স কটিলেডনস গেট পুলড অ্যাবভ, তাহলে মাটির ওপরে উঠে এসছে। এক্সাম্পলকে বিন, প্যাপাইয়া, কিউকাম্বার। এবারে যদি আমরা দেখে নিই হাইপোজিয়াল জার্মিনেশন, তাহলে এই জার্মিনেশনে সিডটা ভিতরে থাকবে। যদি এই সিডটা ভিতরেই থেকে যায় তাহলে এর যে এপিকটাইল আছে তাহলে সেই এপিকটাইলকে তাড়াতাড়ি গ্রো করতে হবে, নইলে তো এই লিফটা তো মাটির ভেতরে থেকে গেলে মরে যাবে।
তাহলে এখানে কি বলা হচ্ছে, কটিলেটন রিমেন্স ইন দ্য গ্রাউন্ড, এপিকটাইল ইলংগেট ফাস্টার। তাহলে এর যে উপরের পোর্শনটা এপিকটাইল, সেটা খুব তাড়াতাড়ি গ্রো করবে যাতে এই লিফটাকে মাটির উপরে সে তুলতে পারে, আদারওয়াইজ কি হবে, গাছটা মারা যাবে। ফাস্টার দেন দ্য হাইপোকটাইল, হেন্স দ্য কটিলেটন রিমেন্স বিলো। তাহলে এই সিডটাকে পুশ করে উপরে তোলার দরকার নেই, এই ক্ষেত্রে সিডটাকে পুশ করে উপরে তোলার দরকার হচ্ছিল বলে এপিজিয়াল জার্মিনেশনে হাইপোকটাইল গ্রোস ফাস্টার। কিন্তু যদি হাইপোজিয়াল জার্মিনেশন দেখতে পাওয়া যায়, যে ক্ষেত্রে সিডটা ভিতরে আছে, তখন হচ্ছে আমাদের উপরের পোর্শন এপিকটাইল, তাকে খুব তাড়াতাড়ি গ্রো করতে হবে যাতে এই স্টেমটাকে মাটির উপরে তুলতে পারে এবং সে বেঁচে যায়। তাই লেখা হয়েছে এপিকটাইল ইলংগেট ফাস্টার দেন দ্য হাইপোকটাইল। এর এক্সাম্পল কি, মেজ, রাইস, গ্রাউন্ডনাট। এবার একটা জিনিস আমি বলে দিই, নর্মালি এপিজিয়াল জার্মিনেশন ডাইকট সিডে দেখতে পাওয়া যায়, আর আমাদের হাইপোজিয়াল জার্মিনেশন নর্মালি মনোকট সিডে দেখতে পাওয়া যায়। কিন্তু একটা এক্সেপশন আছে, সেটা হলো পি। পি হচ্ছে আমাদের ডাইকট, কিন্তু এই পির মধ্যে দেখতে পাওয়া যায় আমাদের হাইপোজিয়াল জার্মিনেশন। তো এটাই হলো আমাদের জার্মিনেশনের দুটো টাইপস। এর আগের স্লাইডে আমরা দেখে নিয়েছি জার্মিনেশন কাকে বলে। জার্মিনেশন করতে গেলে কি কি দরকার, এয়ার, অপটিমাম টেম্পারেচার অ্যান্ড ওয়াটার। তো এই যে চ্যাপ্টারটা আমাদের হচ্ছিল দ্য ফ্লাওয়ার আইসিএসসি ক্লাস 6 এর, এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, আমি অবশ্যই নেক্সট ক্লাস যখন স্টার্ট হবে আবার ক্লাস 6 এর, আমি তখন বলে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও অন্য বন্ধুদের সাথে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট চ্যাপ্টার যখন আমি করাবো তখন তোমরা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।